থাকে, ঠিক আছে, যদি তোমার স্যার সুযোগ থাকে। কিসের জন্য স্যার পেজ আমরা কিসের জন্য কালেক্ট করছি আবার যে এটা ছিল স্যার ওই যে যদি কারো এরকম হয় যে তোমার ল্যাবের পেজ শেষ হয়ে গেছে কিন্তু ল্যাব এখনো লেখা বাকি আছে, কি করব সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করতে পারি, এটা হচ্ছে ধরো আমি ল্যাবে কথা বলতে পারি যে ল্যাবে পেজ আছে কিনা, আর সেই পেজ তোমরা কিভাবে পেতে পারো ওইটা কি, কারণ এখন তো আসলে যেহেতু কলেজ বন্ধ, ওনারা রেগুলার কলেজে যাচ্ছেন কিনা বা ওনারা কখন গেলে তোমরা ওনাদেরকে পাবা বা কলেজে ঢুকতে দিবে কিনা, সেখানে অনেকগুলো বিষয় আছে। তো এটা আমি কথা না বলে আসলে তোমাদেরকে কনফার্ম করতে পারবো না, কারণ তোমরা দেখা গেল ল্যাবে চলে গেলে কিন্তু কলেজে যেতে দিল না, বা তোমরা গিয়ে দেখলে যে ল্যাবে কোনো স্যার নাই, তো আলটিমেটলি কোনো লাভ হবে না। এই কারণে আমি কথা বলি স্যারের সাথে, তো দেন আশা করি স্যার আমাদের কোনো একটা সলিউশন দিতে পারবে। কারণ নিশ্চয়ই আমরা ল্যাব বাকি নিয়ে এক্সাম হলে যাব না, আমরা অবশ্যই কোনো না কোনো ওয়েতে সবগুলো ল্যাব কমপ্লিট করে তারপরেই ল্যাবে যাব। আচ্ছা, ল্যাবের সিরিয়াল একটুখানি ভুল হয়ে গেলে কোনো প্রবলেম আছে কিনা স্যার? কোনো প্রবলেম নাই। স্যার এখন তো এই যে রিডক্স টাইট্রেশন নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। রিডক্স রিঅ্যাকশন স্যার আমরা স্পেসিফিক্যালি কোন কোন বেজ ইউজ করতে পারবো স্যার এই রিঅ্যাকশনের ক্ষেত্রে? স্যার আমাদের সিলেবাসটা একেবারেই খুবই ছোট, সেখানে আমরা শুধুমাত্র এই যে তুমি যে অক্সিডেন্ট রিডাক্টেন্ট দেখতে পাচ্ছ এদেরকে অ্যাসিডিক মিডিয়ামে আমরা রিঅ্যাকশন করাবো, আমরা কোনো বেসিক মিডিয়ামে কোনো রিঅ্যাকশন করব না, আমাদের সব কাজই হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ তো স্যার। তুমি বেসিক সলিউশন নিয়ে কোনো টেনশন নাই, আমরা বেসিক সলিউশনের কোনো কাজ করছি না। ঠিক আছে, শুধু অ্যাসিডিক মিডিয়াম, এবং মোস্টলি মানে 10টা রিঅ্যাকশন করব, তো 10টার মধ্যে 8টাই করব সালফিউরিক অ্যাসিড দিয়ে, আর 2টা করব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। সেটাও আমরা কোন পার্সপেক্টিভে কিভাবে এটাকে চুজ করব বা প্রসেসটা কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমাদের ফ্রেন্ড জিজ্ঞেস করেছে যে টেস্ট এক্সামের বিষয়ে কোনো ডিসিশন হয়েছে কিনা। স্যার আমি এই বিষয়ে কিছু জানি না, বোধহয় এখনো হয়নি। আর আগামীতে এক্সাম হবে কিনা, কবে হবে স্যার সেই বিষয়েও জানি না, শুধু আমি এটুকু একটা নোটিশ দেখেছি বোধহয় যে তোমাদের বোধহয় এক্সাম যেটা কুইজ হয়ে থাকে ওইটা বোধহয় আর হবে না, 4 রাউন্ড কুইজ হয়েছে, অন্যান্য সাবজেক্ট 4 রাউন্ড এবং বোধহয় আইসিটি 2 রাউন্ড হয়েছে, এই পর্যন্তই বোধহয় তোমাদের কুইজ এক্সাম। তো কুইজ বলেছে যে আর কুইজ নাই, এইটুকুই বোধহয় আমি নোটিশে দেখেছি। তোমরা কি নোটিশ বোর্ড দেখেছো মানে কলেজের ওয়েবসাইটে? নো স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বোধহয় এই নোটিশটাই এসেছে যে আমাদের কুইজ যা ছিল কুইজ কমপ্লিট হয়েছে, কারণ অনেকেই কনফিউজ ছিল যে 5th রাউন্ড কুইজ হবে কিনা, কারণ এখনো বেশ অনেক দিন সময় ছিল কুইজের, সেই কারণে অনেকেই কনফিউজ ছিল যে 5th রাউন্ড হবে কিনা, কিন্তু আমরা দেখলাম যে না, 5th রাউন্ড কোনো কুইজ নেই। তো যাই হোক, বাট টেস্ট নিয়ে স্যার আমি তেমন কিছুই এখনো জানি না, আমাকে কলেজ থেকে আসলে তেমন কিছুই বলা হয় নাই। স্যার ওকে, হ্যাঁ স্যার কারো যদি স্যার রাফশিট হারিয়ে যায় স্যার সেক্ষেত্রে কি এটা রিকভার করার সুযোগ আছে? হ্যাঁ, তুমি এই যে A4 কাগজে লিখে রেখে দাও যেটা হারিয়ে গেছে বা যে কয়টা হারিয়ে গেছে ওটা লিখে রেখে দাও, পরে যখন তুমি ল্যাবে ফেয়ার কপি সাইন করাতে যাবে ওই দিন নিয়ে গেলে ওই দিন দেখবে যে তোমার অ্যাটেন্ডেন্স কপি চেক দিয়ে তারপর তোমার ওই রাফশিটটাও হচ্ছে ওনারা সাইন করে দিবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, রাফশিট নিয়ে স্যার কোনো একটা টেনশন নেই। কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার স্যার। আমরা কি কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের সাথে কি রাফ শিটও কি আমরা রেডি করে রাখবো, মানে যেগুলো করানো হচ্ছে অনলাইনে? জি স্যার, এটা বেটার, রাফশিট গুলো রেডি করে রাখাটা বেটার। স্যাররা কিছু বলেন নাই ল্যাবে? স্যাররা বলেছেন যে আপাতত ফেয়ার শিট রেডি করে রাখতে, এন্ড রাফ শিট বললো যে পরেরটা পরে দেখা যাবে, এর জন্য একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, এটা হতে পারে যে ক্যাপ্টেন সাহেব তুমি আমাকে একবার তোমার ফোন নাম্বারটা দিয়েছিলে, বাট আমি জানি না আমি হারিয়ে ফেলেছি কিনা। তুমি যদি কাইন্ডলি আমাকে আরেকবার ফোন নাম্বারটা দিয়ে রাখো, আমি হয়তো আজকে বা আগামীকাল ল্যাবের স্যারের সাথে কথা বলে এই পেজের বিষয়টা, হ্যাঁ পেজের বিষয়টা আর হচ্ছে এই যে রাফ কপি লিখতে হবে কিনা এই বিষয়টা জেনে আমি তোমাকে জানিয়ে দিলে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। ওকে, ক্যাপ্টেন সাহেব বোধহয় আমাকে দিয়েছেন। ক্যাপ্টেন সাহেবের সাথে আমার একবার কথাও হয়েছিল বোধহয়। হ্যাঁ, ক্যাপ্টেন সাহেবের নাম্বার আমার কাছে আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমরা শুরু করি। তো আমার মনে হয় আমি অনেকক্ষণ থেকেই দেখছি যে আমরা 100, 101 এই অবস্থাতেই আছি, চেঞ্জ হচ্ছে না। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি
বলেছিলাম যে 10টা রিঅ্যাকশন আছে, তো 10টার মধ্যে আমি 6টা তোমাদেরকে একেবারে করে দিয়েছি, সো দ্যাট তোমরা প্রথমে এগুলোর সবগুলোর স্ক্রিনশট নাও। এন্ড 4টা হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা লিখে নিবে। তো আমি এই 6টা যেটা করে দিয়েছি, 6টা থেকে 2টা আমি তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব কিভাবে আমি করেছি। আমার মনে হয় এখান থেকে তোমরা মোটামুটি বুঝে ফেলবে যে কিভাবে করতে হবে, সো দ্যাট আরো 4টা তোমার করা থাকবে। আর ওই 6টা দেখে তুমি বুঝে দেন যে 4টা আমি করে দিচ্ছি না, ওই 4টা তুমি ট্রাই দিবে, ঠিক আছে? তো আমি 2বার এটা তোমাদেরকে রিপিট করব। আমি প্রথমে একবার করি, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখি যে শুরুতে যারা থাকে শেষের দিকে হয়তো তাদের নেটওয়ার্ক থাকে না, অনেকে মিস করে। তাই আমি শুরুতে একবার সবগুলো স্লাইড শেয়ার করছি, আবার একেবারে ক্লাসের শেষে লিভ নেওয়ার আগে আমি আবার সবগুলো স্লাইড শেয়ার করব। এতে আশা করা যায় যে কারো মিস যাবে না, ঠিক আছে? তো এটাকে আমরা আমাদের খাতায় না তুলে আমরা প্রথমে স্ক্রিনশট দিয়ে নিই, ঠিক আছে? আমি স্ক্রিনশট দিয়ে শেষ করলে তারপর আমি আলোচনা করতে শুরু করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্সিডেশন রিডাকশন। তাহলে আসো আমরা প্রথমে এটাকে হচ্ছে স্ক্রিনশট দিই। তো মোবাইলে স্ক্রিনশট দেওয়া অনেক সহজ, কম্পিউটারে স্ক্রিনশট দেওয়া নিয়ে কারো কনফিউশন আছে যে স্যার আমি এখনো কম্পিউটারে স্ক্রিনশট দিতে পারি না? ওকে, তার মানে আমরা সবাই পারছি। ওকে, আশা করি তাহলে প্রথম পেজের স্ক্রিনশট হয়ে গেছে। আমি দ্বিতীয় পেজে গেলাম। স্যার কাইন্ডলি ফার্স্ট পেজে একটু যেতে পারেন, আমার ওই যে আইপ্যাডে অন করতে একটু সময় লেগে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার এবার যেতে পারেন। ওকে, ইয়েস স্যার। হয়ে গেছে আশা করি দ্বিতীয় পেজ। জি স্যার। থার্ড ওয়ান। ওকে, আশা করি থার্ড ওয়ান হয়ে গেছে। আমি এমনিতেও একদম শেষে গিয়ে আবার ব্যাক করব, সো দ্যাট কেউ যদি প্রথমে মিস করে থাকো তুমি আবার শেষে তোলার সুযোগ আছে। তো আশা করি ফোর্থ ওয়ান হয়ে গেল। ফিফথ ওয়ান। সরি স্যার, আই মিসড। আগেরটা একটু যাওয়া যাবে? থ্যাংক ইউ। ওকে, এই পর্যন্ত আমি করে দিয়েছি। এন্ড দেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে এখানে আমি ইভেন আমি লাস্ট যে লাইনটা আছে, একদম ফাইনাল যে লাইনটা আছে, আমি সেটাও করে দিয়েছি, সো দ্যাট তুমি প্রসেসটা করে তোমারটা কমপ্লিট হয়েছে কিনা বা অ্যাকুরেটলি করতে পেরেছো কিনা সেটা তুমি চেক করার জন্য আমার এই যে এখানে যে 7 8 9 10 এর লাস্টে দেখো রিঅ্যাকশনটা দেওয়া আছে, কমপ্লিট রিঅ্যাকশনটা দেওয়া আছে, তুমি এটার সাথে মিলিয়ে দেখতে পারবে যে কমপ্লিট হয়েছে কিনা। তো আশা করি হয়ে গেছে। আমি তবু আবার ব্যাক করছি, তুমি যদি কেউ মিস করে থাকো তাহলে আবার তুমি ট্রাই দিতে পারবে। এটা 6 1, তারপরে 5, এরপর 4 3 2 এবং স্যার একেবারে কাইন্ডলি প্রথম। একটু রাখেন। কোনটা 1 or 2? ঠিক আছে, তাহলে আসো স্যার আমরা এখন একটু শুরু করি। তাহলে আমাদের এখন দুই কাজটা নাম্বারটা স্যার। কত নাম্বার স্যার? তো 2 নাম্বারটা আমার ওই যে ইমেজটা একটু ব্লারি আসছিল। থ্যাংক ইউ স্যার। তুমি স্ক্রিনশট দিলে তো এরকম হওয়ার কথা না, ঘটনা কি? ওকে স্যার, শুরু করছি তাহলে নাম্বার 1। তাহলে আসো আমরা নাম্বার 1 শুরু করে দিই। আমাদের এক্সামে যখন কোশ্চেন দেওয়া হবে আমাদেরকে এই উপরে যে লাইনটা দেওয়া আছে এটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে? হয়তো লেখা থাকতে পারে ব্যালেন্স দ্য অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন অফ ফেরাস সালফেট এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন অ্যাসিডিক মিডিয়াম। Balance the oxidation reduction reaction or redox reaction of ferrous sulfate and potassium permanganate in acidic medium, এইটুকুই শুধু দেখা থাকবে, বাকি যতটুকু আছে এটা আমরা নিজেরা লিখে নিব। তো আমাদের এখানে রিঅ্যাকশনে বলাই হয়েছে আমার রিঅ্যাকশনটা হচ্ছে ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, আর অ্যাসিডিক মিডিয়াম হিসেবে নরমালি আমরা ইউজ করে থাকি সালফিউরিক অ্যাসিড। তার মানে আমার রিঅ্যাকট্যান্ট হচ্ছে ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো গতদিন আমরা অক্সিডেশন রিঅ্যাকশন এবং রিডাকশন রিঅ্যাকশন গুলো কিভাবে আমরা করেছি সেটা নিয়ে আমাদের কিছু আলোচনা হয়েছিল, তাই আমি আজকে আর অক্সিডেশন আর রিডাকশন রিঅ্যাকশনের আলোচনায় যাচ্ছি না।
আমরা সরাসরি আজকের রিঅ্যাকশনে চলে যাচ্ছি। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেই রিডাকশন রিঅ্যাকশনটা করে সেটা আমরা গতদিনই লিখেছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে 7+ থেকে 5টা ইলেকট্রন রিসিভ করে সে ম্যাঙ্গানেজ 2+ এ ট্রান্সফর্ম হয়ে যায়। অন্যদিকে অক্সিডেশন রিঅ্যাকশনে আয়রন 2+ ইলেকট্রন ডোনেট করে আয়রন 3+ এ ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তো যখন আমরা অ্যাসিড বেস রিঅ্যাকশন ব্যালেন্স করি, অ্যাসিড বেস রিঅ্যাকশন ব্যালেন্সের সময় আমরা হচ্ছে H+ আয়ন এবং OH- আয়ন, দ্যাট মিন্স হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়নকে ব্যালেন্স করি, ইকুয়াল করার চেষ্টা করি। যখনই তুমি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনকে ব্যালেন্স করছো, এখানে রিঅ্যাকশনটা ব্যালেন্স হবেই হচ্ছে ইলেকট্রন নাম্বার দিয়ে। দ্যাট মিন্স তোমার রিডিউসিং এজেন্ট বা রিডাক্টেন্ট যে কয়টা ইলেকট্রন ডোনেট করবে, তোমার অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট সে কয়টা ইলেকট্রনই হচ্ছে সে রিসিভ করবে। দ্যাট মিন্স এখানে ইলেকট্রন ডোনেশন আর একসেপ্ট করার ব্যাপারটা ইকুয়াল হওয়া লাগবে। তো সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইলেকট্রন ডোনেট হয়েছে মাত্র একটা আর রিসিভ করেছে 5টা। তাহলে এই যে আমাদের গ্যাপ, এই গ্যাপটা আমরা কিভাবে মেনটেন করতে পারি, কিভাবে ব্যালেন্স করতে পারি? এটা খুব ইজি ওয়ে আছে। আমি যদি এটাকে 5 টাইমস করে দিই তাহলেই কাজ শেষ। দ্যাট মিন্স তুমি যদি তোমার অক্সিডেশনের ক্ষেত্রে 5টা আয়রন 2+ নাও, সে 5টা ইলেকট্রন ডোনেট করে আয়রন 3+ এ কনভার্ট হয়ে যাবে। তখন তুমি যে কয়টা ইলেকট্রন ডোনেট করছো ঠিক সে কয়টা ইলেকট্রন তুমি রিসিভের সুযোগ পাচ্ছ। সেজন্য আমরা কি করেছি, আমরা আমাদের এই ইলেকট্রন ডোনেট আর ইলেকট্রন রিসিভ এই দুইটা পার্টকে ব্যালেন্স করার জন্য আমরা সেকেন্ড যে রিঅ্যাকশনটাকে সেটাকে আমরা 5 টাইমস করে নিচ্ছি, 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তো 5 দিয়ে মাল্টিপ্লাই এর পর তুমি যদি অ্যাড করো, অ্যাডিশনে আমরা কি কি পাচ্ছি দেখো। আমাদের এখানে লেফট সাইড এন্ড রাইট সাইডে ইলেকট্রন নাম্বার ইকুয়াল হওয়াতে এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের রিঅ্যাকটেন্ট সাইডে বা লেফট সাইডে কি কি আছে? আমাদের এখানে আছে আয়রন 2+ লেখা হয়েছে, ম্যাঙ্গানেজ 2- সেটাও লিখলাম, আর আছে হচ্ছে H+ আয়ন লেখা হয়ে গেল। এখন তুমি আদার সাইড দ্যাট মিন্স প্রোডাক্ট সাইডে চলে আসো। প্রোডাক্ট হিসেবে কি কি পেয়েছো? আয়রন 3+ লিখেছি, ম্যাঙ্গানেজ 2+ সেটাও লিখেছি, এন্ড দেন ওয়াটার সেটাও লেখা হয়ে গেল। তাহলে আমাদের রাইট সাইড আর লেফট সাইড আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমরা স্পেকটেটর আয়নটাকে এখানে অ্যাটাচ করব। আমাদের এখানে স্পেকটেটর আয়ন কে কে আছে? আমাদের এখানে আয়রনের সাথে ছিল কে? সালফেট ছিল স্পেকটেটর হিসেবে। হাইড্রোজেন আয়নের সাথে কে ছিল? সালফেট আয়ন ছিল। তাহলে আয়রন এবং সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা সালফেটকে অ্যাটাচ করে দিব। আর পারম্যাঙ্গানেট আয়নের সাথে কে ছিল? পারম্যাঙ্গানেট আয়নের সাথে স্পেকটেটর আয়ন হিসেবে ছিল হচ্ছে পটাশিয়াম আয়ন, সো দ্যাট আমরা পটাশিয়াম আয়নটাকে অ্যাটাচ করে দিব। তাহলে আমাদের আয়রন 2+টাকে আমরা আয়রন সালফেট লিখলাম। 5টা আয়রন আছে তাই 5টা আয়রন লিখেছি। পারম্যাঙ্গানেট আয়নের সাথে পটাশিয়াম ছিল তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখেছি। আর এখানে আমাদের 8টা H+ আয়ন দরকার। ওকে, আমি যখনই সালফিউরিক অ্যাসিড লিখছি, সালফিউরিক অ্যাসিড লেখার সাথে সাথেই কিন্তু এখান থেকে 2টা H+ আয়ন আমি পেয়ে যাচ্ছি। তাহলে 8টা H+ আয়নের জন্য আমাকে এখানে 4 টাইমস করতে হচ্ছে, সো দ্যাট তখন তুমি 4টা সালফিউরিক অ্যাসিড মলিকিউল থেকে 8টা H+ আয়ন পাবা। সেই কারণে আমাদের সালফিউরিক অ্যাসিডের নাম্বার কত হয়েছে? আমাদের তখন সালফিউরিক অ্যাসিডের নাম্বার আমরা লিখেছি 4। তাহলে প্রতিটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন পাওয়া যায় বলে আমার 8টা হাইড্রোজেন প্লাস আয়নের জন্য 4টা সালফিউরিক অ্যাসিড নিলেই হয়ে যাচ্ছে। সে কারণে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েছি 4টা। ঠিক আছে তো? তাহলে লেফট সাইডে কারো কোনো কোশ্চেন আছে কিনা? দ্যাট মিন্স আমাদের রিঅ্যাকটেন্ট সাইডে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে প্রোডাক্ট সাইডে আসো দেখি। খেয়াল করো তোমার প্রোডাক্টের একদম প্রথমেই আছে 5টা ফেরিক আয়ন। তো ফেরিক আয়নটা যখন আমি সালফেটের সাথে অ্যাটাচ করব, এটা ফেরিক সালফেট হয়ে যাবে। তাহলে ফেরিক আয়ন দিয়ে তুমি যদি ফেরিকের সাথে সালফেট অ্যাটাচ করো তাহলে সেটা ফেরিক আয়ন হয়ে যাচ্ছে। তো খেয়াল করো যখনই তুমি ফেরিক সালফেট লিখেছো, অলরেডি তোমার আয়রনের নাম্বার কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। রিঅ্যাকশনে আমাদের আয়রন কয়টা আছে? রিঅ্যাকশনে আমাদের আয়রন আছে 5টা। তো আমি যদি এখন এখানে 1 বসাই তাহলে আয়রন কয়টা হচ্ছে? 2টা। তুমি যদি এখানে 2 বসাও আয়রন কয়টা হচ্ছে? 4টা। তাহলে 5টা আয়রনের জন্য আমাকে কত মোল নিতে হবে স্যার? 5টা আয়রনের জন্য আমাকে 2.5 মোল নিলেই হচ্ছে। তাহলে আমার 5টা আয়রনের জন্য আমি কি করেছি?
2.5 মোল আয়রন নিয়েছি। তাহলে 2.5 মোল আয়রন থেকে তুমি মোট কতগুলো আয়রন পাচ্ছ? তুমি এখান থেকে মোট আয়রন পাচ্ছ 3টা। ঠিক আছে তো স্যার? আয়রনের পার্টটা কি ক্লিয়ার হয়েছে স্যার? আচ্ছা, এখন এই যে তুমি 2.5 লিখেছো, এটাকে 2.5 না লিখে আমরা চাইলে তখন লিখতে পারি 5/2 আয়রন 2 প্লাস। ঠিক আছে না স্যার? তাহলে আমরা এখানে স্যার আয়রনকে কেন 5/2 লিখেছি, ক্লিয়ার তো স্যার? ওকে, তাহলে আয়রন 2 প্লাসটা হয়ে গেল। ম্যাঙ্গানিজ আয়নকে আমরা ম্যাঙ্গানিজ সালফেটে কনভার্ট করে দিলাম। সো যেহেতু এখানে 2 প্লাস আয়ন আছে, সালফেট 2 মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং আমাদের এখানে ওয়াটার আছে, আমরা এখানে ওয়াটারটা লিখে দিয়েছি। এখন খেয়াল করে দেখো আমাদের সবকিছু কি ব্যালেন্স হয়েছে কিনা। সম্পূর্ণটা কিন্তু এখনো ব্যালেন্স হয়নি। সম্পূর্ণটা এখনো কেন ব্যালেন্স হয়নি স্যার? দেখো এখানে আমাদের পটাশিয়াম আছে, আমি যদি প্রোডাক্ট সাইডে পটাশিয়ামটাকে অ্যাটাচ না করি তাহলে আমার রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্ট সাইড তখন আর ব্যালেন্স হচ্ছে না। সো পটাশিয়ামটাকে আমরা পটাশিয়াম সালফেট হিসেবে পেয়ে গেলে, খেয়াল করো তোমার লেফট সাইডে প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট সাইডে পটাশিয়াম আছে একটা, তাহলে প্রোডাক্ট সাইডে পটাশিয়াম সালফেট লিখলে কয়টা হয়ে যাচ্ছে? 2টা হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা পটাশিয়াম কিভাবে নিতে পারি? আমাকে তখন এখানে হাফ মোল পটাশিয়াম সালফেট নিতে হচ্ছে। তাহলে হাফ মোল পটাশিয়াম সালফেট নিলে সেখান থেকে তুমি পটাশিয়াম পাচ্ছ কয়টা? সেখান থেকে তুমি পটাশিয়াম পাচ্ছ একটা। তাহলে দেখো তো স্যার আমাদের এই রিডক্স ফুল রিঅ্যাকশনে কারো কোনো কনফিউশন আছে কিনা? বলো স্যার। স্যার লাস্টে যে স্যার এই যে হাফ মোল K2SO4 টা স্যার, এটা কিভাবে আসলে একটু বলবেন আবার? স্যার তোমার রিঅ্যাক্টেন্টে দেখো পটাশিয়াম আছে, তাহলে প্রোডাক্টেও তো তোমার পটাশিয়ামের কোনো একটা কম্পাউন্ড থাকার কথা, তাই না? জি স্যার। প্রোডাক্ট সাইডে যদি তুমি কম্পাউন্ড ফর্ম করতে চাও তখন আমরা কি করি? আমরা পটাশিয়াম সালফেট কম্পাউন্ডটা ফর্ম করি। তো পটাশিয়াম সালফেট ফর্ম করলে অলরেডি এখানে পটাশিয়ামের নাম্বার হয়ে যাচ্ছে 2, কিন্তু রিঅ্যাক্টেন্ট সাইডে পটাশিয়াম হচ্ছে 1। তাহলে ব্যালেন্স করার উপায় কি? হাফ মোল পটাশিয়াম সালফেট নাও, তাহলে 2 and 2 ক্যান্সেল হয়ে গেলে পটাশিয়ামের নাম্বার হয়ে যাবে 1। ঠিক আছে তো? জি স্যার। তো এখানে যেটা হয়েছে, এই যে আমরা 5/2 অথবা হাফ পটাশিয়াম সালফেট, এই ফ্র্যাকশন গুলোকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি কি করতে পারি? আমি আমার এই কমপ্লিট রিঅ্যাকশনটাকে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে আমি আমার এই রিঅ্যাকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এর পরের যে রিঅ্যাকশন সেটা পেয়ে যাচ্ছি। তখন 5 হয়ে যাচ্ছে 10, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়ে যাচ্ছে 2 মোলস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 4 থেকে হয়ে যাচ্ছে 8, 5/2 2 এর সাথে মাল্টিপ্লাই করার কারণে এটা হয়ে গেছে 5 মোলস। আর এখানে যে হাফটা ছিল, হাফটাও 2 দিয়ে মোল মাল্টিপ্লাই করা, এটা হয়ে গেছে 1 মোল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফার্স্ট অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। এখন যদি এরকম হয় যে তুমি এই দুইটা লাইন মনে রাখতে পারো তাহলে কিন্তু এই রিঅ্যাকশনটা খুবই ইজি, কাজ তোমার লাইন দুইটা মনে রাখতে হবে, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, এন্ড দেন জাস্ট অ্যাড করে দাও, অক্সিডেশন এবং রিডাকশনকে জাস্ট অ্যাড করে দাও। অ্যাড করে সবশেষে স্পেকটেটর যে আয়নটা আছে সেই স্পেকটেটর আয়নটাকে খালি অ্যাটাচ করে দিলেই কাজ শেষ। আর এখানে একটা বিষয় আছে, গতদিন আমরা এই টপিকটা বোধহয় পড়েছিলাম যে আমরা কেন সালফিউরিক অ্যাসিড ইউজ করি, কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড ইউজ করি না। এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করার একটা কারণ আছে, এন্ড আমরা আদার ইউজ করি না সেটারও একটা খুব ইজি কারণ আছে। কারণটা এখানে যেটা, খেয়াল করো তুমি এমন একটা সিস্টেম ডেভেলপ করেছো বা এমন একটা সিস্টেমে তুমি এই অক্সিডেশন রিডাকশনটা রিঅ্যাকশন করেছো যেখানে তোমার ডিফারেন্ট টাইপের ক্যাটায়ন আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানেজ আছে, ডিফারেন্ট টাইপের ক্যাটায়ন আছে। বাট পুরো সিস্টেমে আমার অ্যানায়নের টাইপ হচ্ছে মাত্র একটা। দ্যাট মিন্স আমার পুরো সিস্টেমের অ্যানায়নটা কে? সালফেট। সালফেট ছাড়া আমার সিস্টেমে আমি আর কোনো অ্যানায়ন ইউজ করছি না। যেহেতু তুমি সালফেট মানে একটা টাইপের অ্যানায়নকে ইউজ করছো, যখনই তুমি রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট ফর্মেশনে যাচ্ছ তখন তোমাকে এই ক্যাটায়ন গুলোর সাথে কোন অ্যানায়নটাকে তুমি অ্যাটাচ করবে এইটা নিয়ে কোনো কনফিউশন তৈরি হচ্ছে না। লাইক আমরা এখানে আয়রনের সাথে কোন অ্যানায়নটা অ্যাটাচ করব? আমাদের সিস্টেমে তো একটা মাত্র অ্যানায়ন আছে, তার মানে সেখান থেকে আমি কি পাচ্ছি? আয়রন থেকে আয়রন সালফেট পাচ্ছি।
ম্যাঙ্গানিজকে আমি কোন অ্যানায়নের সাথে অ্যাটাচ করব? আমার সিস্টেমে একটাই অ্যানায়ন আছে, সালফেট। সো দ্যাট অবভিয়াসলি ম্যাঙ্গানিজ সালফেটের সাথেই অ্যাটাচ হয়ে যাবে। এন্ড ফাইনালি পটাশিয়ামটাকে আমরা কেন সালফেটের সাথে দিয়েছি? কারণ এই পটাশিয়ামটাকে আমরা যখন অ্যাটাচ করেছি, রিঅ্যাকশন করেছি, তখন আমরা দেখেছি যে সিস্টেমে সালফেট ছাড়া আর কোনো অ্যানায়ন নাই। এই কারণেও হচ্ছে কিন্তু আমরা ওই যে ম্যাচ করার চেষ্টা করি যে আমার রিডিউসিং এজেন্টের যে অ্যানায়ন, আমার অ্যাসিডের অ্যানায়নটাকেও আমি সেম রাখি। রিডিউসিং এজেন্টের যে অ্যানায়ন, অ্যাসিডের অ্যানায়নটাকেও আমরা চেষ্টা করি সেম রাখতে। এতে আমাদের সিস্টেমে অ্যানায়নের নাম্বার সেম থাকে, সেম মানে অ্যানায়নের টাইপটা সেম থাকে। এতে আমাদের কাজটা অনেক ইজি হয়। যদি দেখো আমরা যদি এখানে এরকম করতাম যে সালফিউরিক অ্যাসিড না নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতাম, তাহলে কি হতো? সিস্টেমে সালফেটও অ্যানায়ন হিসেবে থাকতো, ক্লোরাইডটাকেও তুমি অ্যানায়ন হিসেবে পেতে। তাহলে ফেরিক সালফেট এটা সবগুলো কি সালফেটের সাথে অ্যাটাচ থাকবে নাকি ক্লোরাইডের সাথে অ্যাটাচ হবে? বোঝার কোনো উপায় নাই। ম্যাঙ্গানিজকে কার সাথে অ্যাটাচ করবো, সালফেট নাকি ক্লোরাইড? বোঝা যাবে না। সেম কথা পটাশিয়ামের জন্য। স্যার ঠিক আছে? কোশ্চেন আছে কোনো স্যার? ওকে, তাহলে স্যার আমি নাম্বার 1 চেঞ্জ করতে পারি? জি স্যার। ওকে স্যার, তাহলে নাম্বার 1 চেঞ্জ করছি। আমার মনে হয় তুমি বাকিগুলো পারবে। আমি আবার হচ্ছে নাম্বার 6 এ চলে যাই। নাম্বার 6 এ গিয়ে আমি নাম্বার 6টা আবার স্টার্ট করছি। ঠিক আছে? তাহলে আসো আমরা একটা জাম্প দিই। আমরা জাম্প দিয়ে হচ্ছে নাম্বার 6 এ চলে যাই। তাহলে নাম্বার 6, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন of oxalic acid and potassium dichromate. Oxidation reduction reaction of oxalic acid and potassium dichromate. তাহলে আমরা জানি অক্সালিক অ্যাসিড আমাদের রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে আমাদের রিডাকশন রিঅ্যাকশনটা তো আমরা আগে থেকেই পারি। আমাদের কোন রিডাকশন রিঅ্যাকশন আমরা ইউজ করব, এন্ড দেন অক্সালিক অ্যাসিডের যে অক্সিডেশন রিঅ্যাকশন আছে সেটাও আমরা গত ক্লাসে করেছিলাম। তাহলে গত দিনের ক্লাস থেকে আমরা জানি যে অক্সিডেশন রিঅ্যাকশন কেমন হবে, রিডাকশন রিঅ্যাকশনটা কেমন হবে। সো দ্যাট আমরা রিঅ্যাকশন দুইটাকে এখানে লিখে ফেললাম। লেখার পর খেয়াল করে দেখো তোমার এখানে রিডাকশনে যে কত ইলেকট্রন রিসিভ করছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, ডোনার সে কয়টা ইলেকট্রন ডোনেট করছে না। তাহলে আমি যদি আমাদের এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করতে চাই, অবশ্যই আমার এই ইলেকট্রন নাম্বারটাকেই ব্যালেন্স করতে হবে। তাহলে ওয়েটা কি, আমি অক্সিডেশনকে 3 টাইমস করে দিলাম। যখনই তুমি অক্সিডেশনকে 3 টাইমস করে দিচ্ছ, এখানে 3 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাচ্ছে এবং এটা হয়ে যাচ্ছে 6। তখন ইলেকট্রন নাম্বার যেটা ডোনেট করছো আর যেটা রিসিভ করছো সেম হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যে কাজটা করেছি, আমরা আমাদের অক্সিডেশন রিঅ্যাকশনটাকে 3 টাইমস করে রিডাকশনের সাথে অ্যাড করে দিয়েছি। তাহলে রিডাকশনের সাথে যখন অ্যাড করে দিচ্ছি তখন আমরা দেখলাম আমাদের লেফট সাইড এন্ড রাইট সাইড ইলেকট্রন নাম্বার সেম। দ্যাট মিন্স ইলেকট্রন যে কয়টা আমি ডোনেট করছি আর যে কয়টা ইলেকট্রন আমি রিসিভ করছি তার নাম্বার সেম হয়ে গেছে। তার মানে আমার রিঅ্যাকশনটা এখন নিউট্রাল বা ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে আমাদের রিঅ্যাকট্যান্ট সাইডে যারা আছে তাদেরকে লিখে দিই। রিঅ্যাকট্যান্ট হিসেবে আছে অক্সালেট লিখেছি, ডাইক্রোমেট সেটাও লিখলাম, এন্ড আছে হচ্ছে H+ আয়ন। তাহলে আমরা সবগুলোকেই আমাদের রিঅ্যাকট্যান্ট সাইডে লেখা হয়ে গেছে। প্রোডাক্ট সাইডে কারা আছে? প্রোডাক্ট সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, লিখেছি কার্বন ডাইঅক্সাইড। ক্রোমিক আয়ন আছে, ক্রোমিক 3+ লিখেছি, আর সবশেষে আছে ওয়াটার, ওয়াটারটাও লিখে দিলাম। তাহলে আমাদের বলা যায় যে আমরা রাইট সাইড এবং লেফট সাইড পারফেক্টলি লিখতে পেরেছি। তাহলে আসো আমরা এখন আমাদের যেই স্পেকটেটর আয়ন আছে সেটা অ্যাড করি। তাহলে অক্সালেট আমরা পেয়েছি অক্সালিক অ্যাসিড থেকে, তাই হাইড্রোজেনটা অ্যাটাচ করে দিলাম। খেয়াল করো যখনই তুমি এখানে হাইড্রোজেন অ্যাটাচ করেছো, এখানে নাম্বার অফ হাইড্রোজেন আয়ন কত হয়ে গেছে?
এখানে নাম্বার অফ হাইড্রোজেন আয়ন তুমি পেয়ে গেছো 6। তো ডাইক্রোমেট ছিল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সো ডাইক্রোমেটকে পটাশিয়াম ডাইক্রোমেট লিখে ফেলেছি। আমাদের রিঅ্যাকশনের জন্য 14H+ আয়ন প্রয়োজন, তাহলে 14টা যে আমাদের H+ আয়ন দরকার, তার মধ্যে দেখো অলরেডি 6টাই তুমি পেয়ে গেছো অক্সালিক অ্যাসিড থেকে, তাহলে আর বাকি আছে কয়টা? যদি তুমি 14টা থেকে 6টা বাদ দিয়ে দাও, বাকি থাকে হচ্ছে আর 8টা। তাহলে তোমার 8টা H+ আয়ন দরকার সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে 8টা H+ আয়ন আমরা যদি সালফিউরিক অ্যাসিড থেকে পেতে চাই, আমাকে তখন কি করতে হয়েছে? 4 মোল সালফিউরিক অ্যাসিড নিলেই তুমি 8টা H+ আয়ন পেয়ে যাচ্ছ। তাহলে তুমি অক্সালিক অ্যাসিড থেকে পেয়েছো 6টা H+ আয়ন, আর সালফিউরিক অ্যাসিড থেকে পাচ্ছ বাকি 8টা H+ আয়ন। ইন টোটাল আমাদের H+ আয়নের নাম্বার হচ্ছে 14। ঠিক আছে তো স্যার? তাহলে 14H+ আমরা 2টা অ্যাসিড সলিউশন থেকে পেয়েছি। তাহলে স্যার আমাদের লেফট সাইডে কোনো প্রশ্ন আছে? রিঅ্যাক্ট্যান্ট সাইড নিয়ে কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, তাহলে প্রোডাক্ট সাইড তো বেশি সহজ, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি কার্বন ডাইঅক্সাইড হয়ে আছে। ক্রোমিক, এটা হয়ে যাবে ক্রোমিক সালফেট। ক্রোমিক সালফেট করে দিলাম। 2 ছিল, 2 কোথায় গেল? এই যে 2 চলে এসছে। তাহলে এখানেও 2টা ক্রোমিক আয়ন ছিল। ক্রোমিক সালফেটও আমি দেখতে পাচ্ছি 2টা ক্রোমিক আয়ন আছে। 7 molecules of water, 7 molecules of water। পটাশিয়াম ছিল, পটাশিয়াম সালফেট হয়ে গেছে। কিভাবে জানলাম পটাশিয়াম সালফেট হবে? যে আমার সিস্টেমে দেখো সালফেট ছাড়া আর কোনো অ্যানায়ন আমি ইউজ করি নাই। সো যেহেতু আমার সিস্টেমে অ্যানায়ন ইউজ করেছি সালফেট, অবভিয়াসলি আমার যত ক্যাটায়ন আছে সবাই সেই সালফেট অ্যানায়নের সাথেই অ্যাটাচ হবে। এখন তোমার রিঅ্যাকশনটা তুমি ব্যালেন্স করতে পেরেছো কিনা, এইটা তুমি কিভাবে বুঝবে যেটা ব্যালেন্স হয়েছে? ব্যালেন্স হওয়ার 2টা প্রসেস আছে। একটা হচ্ছে নাম্বার 1, তোমার এখানে ইলেকট্রন নাম্বারটা সেম থাকবে। যখন ইলেকট্রন নাম্বার সেম থাকবে তুমি বুঝবে যে হ্যাঁ রিঅ্যাকশন ব্যালেন্সিং এর দিকে যাচ্ছে। সেকেন্ডলি, তোমার যেই অ্যাসিডের অ্যানায়ন আছে তোমার রিঅ্যাক্ট্যান্ট সাইড এন্ড প্রোডাক্ট সাইডে সেটা সেম আছে কিনা। অ্যাসিডের যে অ্যানায়ন সেটা তোমার রিঅ্যাক্ট্যান্ট সাইড এবং প্রোডাক্ট সাইডে সেম আছে কিনা খেয়াল করো। এখানে আমাদের সালফেটের নাম্বার কত? 4। এখানে আছে সালফেট 3টা, এখানে আছে একটা, তাহলে ইন টোটালি সালফেট কতগুলো হয়েছে? 4টা হয়েছে। তাহলে নাম্বার 1 আমরা ইলেকট্রন নাম্বার ব্যালেন্স করব, এন্ড নাম্বার 2, সাকিব আসছি স্যার এক সেকেন্ড। নাম্বার 2 হচ্ছে আমাকে অ্যাসিডের যে অ্যানায়ন পার্ট আছে সেটাকে ব্যালেন্স করতে হবে। আমরা নাম্বার 1 রিঅ্যাকশন করেছিলাম, এখানেও খেয়াল করো তোমার টোটাল সালফেট কত? এখানে আছে 8টা আর এখানে আছে 10টা। টোটাল সালফেটের নাম্বার হচ্ছে 18 রিঅ্যাক্ট্যান্ট সাইডে। প্রোডাক্ট এখানে কয়টা? এখানে আছে 15টা, এখানে আমি পাচ্ছি 2টা, এখানে একটা পাচ্ছি। তাহলে দেখো টোটাল এখানেও 18। তো দেখ, যখনই তুমি দেখেছো যে তোমার সালফেট মিলে গেছে টোটালি, তখন তুমি বুঝতে পারবে যে তোমার রিঅ্যাকশন ব্যালেন্সড অবস্থায় আছে। সাকিব এখন বলো স্যার। স্যার পটাশিয়াম ডাইক্রোমেটের কি স্যার বেসিক নেচার আছে? পটাশিয়াম ডাইক্রোমেটের বেসিক নেচার আছে কিনা, দ্যাট মিন্স বেসিক মিডিয়ামে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে রিঅ্যাকশন করতে পারবে কিনা, তাই কি? স্যার এখানে তো আমরা হচ্ছে হাইড্রোসালফিউরিক অ্যাসিডকে আমরা ইউজ করেছি হচ্ছে অ্যাসিড মিডিয়াম বানানোর জন্য, কিন্তু স্যার আমরা যখন রিঅ্যাকশনের শেষে দেখি তখন কিন্তু স্যার এটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই যে ওয়াটার প্রডিউস হচ্ছে এবং সল্ট প্রডিউস হচ্ছে স্যার। হুম। স্যার তাহলে এখানে আমাদের বেস হিসেবে কোনটা কাজ করছে? স্যার এখানে আসলে বেজ ওইভাবে কি কাজ করছে? ওইভাবে আসলে স্যার আমরা বেজ বলে কাউকে পাবো না। এখানে যেটা হয়েছে যে তোমার অ্যাসিডের যে H+ আয়ন সেটাকে তুমি একটা নিউট্রাল কম্পাউন্ডে কনভার্ট করে ফেলেছো। ঠিক আছে, তোমার যে আয়নটা ছিল সেটাকে তুমি কনভার্ট করে ফেলেছো। এখন এখানে যেটা হয় যে যখন আমরা রিঅ্যাকশন করি, আমি তোমাকে রিঅ্যাকশনটা দেখালে হয়তো একটু ইজি হতে পারে। যখন তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে রিঅ্যাকশন করছো সালফিউরিক অ্যাসিড নিয়ে, এখান থেকে আমরা পাচ্ছি পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট,
এরকম একটা অবস্থা তৈরি হয়, ঠিক আছে? তো তোমার ক্রোমিয়ামের যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটাই হচ্ছে দেখা যায় যে হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে এটা একটা নিউট্রাল কম্পাউন্ড ওয়াটারে ট্রান্সফর্ম হয়ে যায়। এখন আসলে ওইখানে বলা যাবে না যেটা আসলে একটা বেসিক নেচার আছে কিনা, ঠিক আছে? এটা জাস্ট একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ট্রান্সফার হচ্ছে বলে তোমার অ্যাসিডের এই H+ আয়নটাকে তুমি নিউট্রালাইজ করে একটা নিউট্রাল কম্পাউন্ড ফর্ম করেছো। ওই হিসাবে এখানে বলা যাবে না যে এখানে একটা বেস নিয়ে আমি কাজ করেছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এখন তুমি যদি বলো যে অক্সিজেন যে সাপ্লাই দেয় বা অক্সিজেন যে সাপোর্ট দেয় তাকে কি বলে? অক্সিডাইজিং এজেন্ট। মানে যার নাম্বার অফ অক্সিজেন আছে, যে অক্সিজেন আমাদের এখানে সাপ্লাই করতে পারে, তাকে আমরা কি অক্সিডাইজিং এজেন্ট বলি? যদি তাকে তুমি অক্সিডাইজিং এজেন্ট বলো, তাহলে সেই হিসাবে তখন ধরে নিতে হবে যে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করেছে এবং এখানে সে অক্সিজেন প্রোভাইড করেছে আমাদের হাইড্রোজেনটাকে ওয়াটার ফর্মেশনের জন্য, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি ফেরাস সালফেট নিয়ে কাজ করি, তাহলে আমরা অ্যাসিড হিসেবে কি ইউজ করব? অবভিয়াসলি তুমি যখন ফেরাস সালফেট নিয়ে কাজ করবে, তুমি অ্যাসিড হিসেবে তখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করবে। এতে সুবিধাটা কি? এতে সুবিধাটা হচ্ছে আমার টোটাল সিস্টেমটাই হচ্ছে ক্লোরাইড অ্যানায়নের একটা সিস্টেম হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এই সিস্টেমে বা এই মিডিয়ামে আমার ক্লোরাইড আয়ন ছাড়া আর কোনো আয়নের প্রেজেন্স নাই। দ্যাট মিন্স এখানে শুধুই ক্লোরাইড আছে এবং এই ক্লোরাইডটাকে দিয়ে হচ্ছে আমি প্রোডাক্ট ফর্ম করবো এবং প্রোডাক্টের ক্ষেত্রে তখন আমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না যে আয়নটাকে আমি কি সালফেট আর ক্লোরাইড আর ম্যাঙ্গানিজকে আমি কার সাথে অ্যাটাচ করব, পটাশিয়ামের সাথে আমি কাকে অ্যাটাচ করব, ঠিক আছে? সো দ্যাট যখনই তুমি কাজ করছো, অধিকাংশ ক্ষেত্রে বাকি সবগুলোতেই আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করি। শুধুমাত্র যেখানে আমরা হচ্ছে ফেরাস ক্লোরাইড ইউজ করি, সেই ক্ষেত্রেই শুধুমাত্র হচ্ছে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করব। এছাড়া আদার কোথাও হচ্ছে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব না। তাহলে আমরা বাকিটা নিজেরা করব বাসায়। প্রথমে বাকি যে চারটা আছে সেই চারটা তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে, এন্ড দেন তুমি হচ্ছে পরবর্তীতে হচ্ছে তুমি এই বাকি যে চারটাই যেখানে যেটা লিখেছি 7 থেকে 10 এটা বাসায় তুমি নিজে একটু করে দেখো মিলে কিনা। যদি না মিলে তাহলে আমি করে দিব, ঠিক আছে? তো ক্যাপ্টেন সাহেব আমাকে রোল দিয়েছে, অনেক রোল। আমরা আছি মাত্র 106। ক্যাপ্টেন, আমাদের গ্রুপে আমরা কতজন আছি? 148 in total, sir. ওকে, তাহলে 148 যদি হয় তাহলে আমরা 42 পার্সনস অ্যাবসেন্ট আছি, তাই তো? এরকমই আমার কথা, স্যার। আবার যে এখানে রিঅ্যাডমিটেড কয়েকজন ভাইয়েরা আছে তো, তাই বলা মুশকিল। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই স্যার। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি তোমারটা নিলাম, তবু আমি আরেকবার হয়তো এক্সেল ফাইলের সাথে একবার ক্রস চেক করে তারপর দিয়ে দিব না, ঠিক আছে? কারণ 42 অনেক রোল, এত রোল আমরা রিপিট না করি, আমি এক্সেল ফাইলের সাথে ম্যাচ করব। যদি কেউ এরকম থাকে যে শুরুতে ছিল, পরে কোনো কারণে নেটওয়ার্কে সে ছিল না বা ক্লাস করতে পারেনি, তাকেও আমি পরে প্রেজেন্ট দিয়ে দিব না, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের এই 10টা রিঅ্যাকশন এনাফ কিনা? ইয়েস স্যার, আমি গতদিনও বলেছিলাম যে আমাদের সিলেবাসে এই 10টা সাথে এই যে 11 নাম্বার যে রিঅ্যাকশন এটা আছে। তো তোমরা একটা 11 নাম্বারকে স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়ার পর আমি ব্যাখ্যা করছি যে আমরা কিভাবে করেছি এটাকে বা কিভাবে এটাকে আমরা সলভ করেছি। হয়ে গেছে স্যার স্ক্রিনশট? 1 minute, sir. তাহলে আসো শুরু করি। তো এখানে বলা হয়েছে অক্সিডেশন রিডাকশন অফ সোডিয়াম থায়োসালফেট এন্ড আয়োডিন। তো আমরা রিঅ্যাকশন করছি হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিনের মধ্যে, বাট আয়োডিনকে আমরা নরমালি পাই না সলিউশন আকারে। দ্যাট মিন্স আয়োডিন নরমালি সলিউশনে ফ্রিলি থাকতে পারে না। আয়োডিন বেশ রিঅ্যাক্টিভ এবং দেখা যায় সেই রিঅ্যাকশনে খুব ফাস্ট হচ্ছে কোন একটা প্রোডাক্ট ফর্ম করে ফেলে। এই কারণে আমরা একদম ফ্রি অবস্থায় কোনো আয়োডিন সলিউশন পাই না। এই কারণে আমাদের যেটা করতে হয়, কোনো একটা কম্পাউন্ড থেকে আয়োডিনকে ডিসোসিয়েট করে আয়োডিন সলিউশন প্রিপেয়ার করতে হয়। এন্ড নেক্সটে আমরা তখন হচ্ছে কি করি, আমরা হচ্ছে তখন ওই আয়োডিন সলিউশনটাকে
আমরা সোডিয়াম থায়োসালফেটের সাথে রিঅ্যাকশন করাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, যেরকম আমাদের এক্সাম্পল অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা পটাশিয়াম আয়োডাইড সলিউশনকে কপার সালফেট সলিউশনের সাথে রিঅ্যাকশন করেছি। আয়োডিন সলিউশনটা যখনই পটাশিয়াম আয়োডাইড সলিউশনটা যখনই কপার সালফেট সলিউশনের সাথে রিঅ্যাকশন করে, তখন সিস্টেমে কিছু আয়োডিন আমরা লিবারেট অবস্থায় পেতে পারি। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলি যে কিছু আয়োডিন হচ্ছে আমরা এখান থেকে পেয়ে থাকি, এন্ড দেন এটাকে আমরা তখন বলি এটা হচ্ছে আমাদের আয়োডিন সলিউশন। সো এই যে আমাদের আয়োডিনের সলিউশন, এটাকে আমরা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে রেখেই রিঅ্যাকশনটা করি। দ্যাট মিন্স তুমি কনিক্যাল ফ্লাস্কে পটাশিয়াম আয়োডাইডের সাথে কপার সালফেটে রিঅ্যাক্ট করাও, রিঅ্যাক্ট করানোর পর সেই কনিক্যাল ফ্লাস্কে থাকা যে আয়োডিনটা থাকে, সেই আয়োডিনটাকেই হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে সোডিয়াম থায়োসালফেটের সাথে রিঅ্যাকশন করাই। সো দ্যাট সোডিয়াম থায়োসালফেট এটা বুরেটে থাকে। তাহলে টাইট্রেশনে আয়োডিন সলিউশন থাকে কনিক্যাল ফ্লাস্কে, আর বুরেটে থাকে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমরা যদি এটার নাম ভুলে যাই, আমি লিখে দিই সোডিয়াম থায়োসালফেট। সো সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে ফর্ম করে হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। আমি এটাও লিখে দিচ্ছি টেট্রাথায়োনেট। সোডিয়াম থায়োসালফেট কনভার্ট হয়ে যায় সোডিয়াম টেট্রাথায়োনেটে। তো এখানে যেটা হয়, এখানে আমাদের সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2, আর এখানে আমাদের সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2.5, তার মানে সালফারের অক্সিডেশন হয়েছে। আয়োডিন এখানে ছিল অক্সিডেশন নাম্বার 0, দ্যাট মিন্স ফ্রি অবস্থায় আছে। এখানে আয়োডাইড অবস্থায় আছে, সো দ্যাট এখানে হচ্ছে -1, তার মানে আয়োডিনের এখানে রিডাকশন হয়েছে। তাহলে আয়োডিনের রিডাকশনটা আমরা এখানে লিখলাম যে আয়োডিন 2+ ইলেকট্রন রিসিভ করছে, এন্ড দেন এটা আয়োডাইড মাইনাস আয়নে কনভার্ট হয়ে গেল, আর অন্যদিকে থায়োসালফেট আয়নটা ইলেকট্রন ডোনেট করে টেট্রাথায়োনেট আয়নে পরিণত হয়। তাহলে তুমি নাম্বার 1 এন্ড নাম্বার 2 রিঅ্যাকশনটাকে অ্যাড করে দাও, ইলেকট্রন গুলো ক্যান্সেল হয়ে যাবে। ইলেকট্রন যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে লেফট সাইডে কি কি থাকবে? লেফটে থাকবে হচ্ছে আমাদের আয়োডিন, সাথে থাকবে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তাই লিখেছি। আমাদের রাইট সাইড বা প্রোডাক্ট সাইড আমরা কাকে পাবো? আয়োডাইড পাবো, সাথে পাবো হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। তাহলে খেয়াল করে দেখো এখানে আয়োডাইড এবং টেট্রাথায়োনেট আয়ন আছে। তাহলে আমাদের পুরো সিস্টেমের স্পেকটেটর আয়নকে, পুরো সিস্টেমের স্পেকটেটর সোডিয়াম, সো দ্যাট থায়োসালফেটের সাথে সোডিয়াম যোগ করে দাও এবং টেট্রাথায়োনেটের সাথে তুমি সোডিয়ামটাকে অ্যাটাচ করে দাও। তাহলে তোমার এই অক্সিডেশন রিডাকশন 11 নাম্বার যে অক্সিডেশন রিডাকশন আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের কনফিউশন তৈরি হতে পারে সালফারের এই অক্সিডেশন নাম্বারের ব্যাপারটা কি আসলে। তুমি যদি সোডিয়াম থায়োসালফেটের স্ট্রাকচারটা দেখো, তাহলে বোধহয় তুমি সালফারের স্ট্রাকচারটা বা বুঝতে পারবে। সালফারে যাওয়ার আগে একটা জিনিস আমরা একটু দেখে যাই। মনে করো ক্লোরিন আর হাইড্রোজেন বন্ডেড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মলিকিউল। এখানে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, ক্লোরিনের ভ্যালেন্সি 1। তো যেহেতু ক্লোরিন হাই ইলেকট্রোনেগেটিভ, তাই ক্লোরিনকে আমরা দেখি মাইনাস। কম্পারেটিভলি হাইড্রোজেন লেস নেগেটিভ, তাই হাইড্রোজেনকে আমরা বসাই হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে যেটা হয়েছে ভ্যালেন্সিটাকেই আমরা অনেকটা বলা যায় যে আমাদের যে অক্সিডেশন নাম্বার সেই হিসাবে পাচ্ছি। কিন্তু যদি এটা এরকম হতো অক্সিজেন এন্ড অক্সিজেন, আচ্ছা অক্সিজেন এন্ড অক্সিজেন না নেই, সাপোজ আমি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন নিলাম, ভ্যালেন্সি কত? 1। কিন্তু যখনই তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, দ্যাট মিন্স সেম এলিমেন্টের অ্যাটম নিয়ে তুমি মলিকিউল ফর্ম করেছো, তখন বলতে হয় ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। মানে হচ্ছে সেম এলিমেন্টের অ্যাটম যদি অ্যাটাচ থেকে বন্ড ফর্ম করে, তখন সেই অবস্থাটাতে আমরা কোনো অক্সিডেশন নাম্বার নিব না, পাবো না। লাইক আরেকটা উদাহরণ দিতে পারি, অক্সিজেন ডাবল বন্ডের অক্সিজেন, ভ্যালেন্সি কত? 2 and 2। কিন্তু দেখা গেছে এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি, এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। তার মানে কি আমরা বলছি যে এখানে আমাদের অক্সিজেন দুইটাই হচ্ছে কি সেম এলিমেন্টের অ্যাটম। তাহলে সেম এলিমেন্টের অ্যাটম যদি মলিকিউল ফর্ম করে বা বন্ড ফর্ম করে, সেই বন্ডের জন্য তুমি কোনো অক্সিডেশন নাম্বার পাবে না।
এই কনসেপ্টটাই আমরা এখন সোডিয়াম থায়োসালফেট এবং সোডিয়াম টেট্রাথায়োনেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে সোডিয়াম থায়োসালফেট যখন আমরা দেখাই, এটা হচ্ছে আমাদের সোডিয়াম থায়োসালফেট। কি করলাম, Na2S2O3 ঠিকই তো আছে মনে হচ্ছে। নাকি সালফারের মাঝখানে অক্সিজেন ছিল না? ও আচ্ছা আচ্ছা, স্ট্রাকচারটাই চেঞ্জ করে ফেলেছি, এই কারণেই তো বলছে না। তাহলে খেয়াল করো, আমাদের সালফার কয়টা বন্ড করেছে? 6টা বন্ড করেছে। বাট 6টার মধ্যে এই যে 2টা বন্ড সেম অ্যাটমের সাথে বন্ড করেছে, তাই ক্যালকুলেশন সময় এই বন্ডগুলোকে আমরা ক্যালকুলেশনে আনবো না, কনসিডারেশনে আনবো না। তাহলে আমরা কনসিডারেশন আনছি কয়টা বন্ড? এটা একটা, নিচে আছে 2টা, আর আমাদের ডান পাশে আছে একটা। তাহলে বন্ড আছে 4টা, এবং এই 4টা বন্ডই হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভের সাথে, যে কারণে আমরা সালফারকে বলি +4। এই সালফার কত? এই সালফারটা হচ্ছে 0। কেন? কারণ এই সালফারটা 2টা বন্ড করেছে এবং 2টাই সেম এলিমেন্টের অ্যাটমের সাথে করেছে, সেই কারণে এই উপরে যে সালফার আছে তার অক্সিডেশন নাম্বারটা আমরা লিখেছি 0। তুমি যদি সোডিয়াম টেট্রাথায়োনেটের স্ট্রাকচার আঁকতে চাও, তাহলে তোমাকে এভাবে আঁকতে হচ্ছে। কি ব্যাপার, আবার সালফার ভুল করলাম। তাহলে এখানে আমাদের এই সালফারটা কত? এই সালফারটা হচ্ছে +5, এটা 0, এটা 0, এটা আবার +5। ঠিক আছে, সো দ্যাট দেখো সালফারের অক্সিডেশন নাম্বার +4 থেকে ইনক্রিজ করেছে +5 এ, যে কারণে তখন আমরা বলি সালফার হচ্ছে এখানে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে সালফারের ক্ষেত্রে 2 and 2.5 কিভাবে লিখেছি? একটা সালফারের জন্য 4, আরেকটা সালফারের জন্য 0। তাহলে 4 + 0/2, কারণ এখানে 2টা সালফার অ্যাটম আছে, তাহলে সেটা হয়ে যায় 2.5। আর 2 হবে। 4 + 0 sorry, sir. 2 হবে স্যার। হ্যাঁ 2 হবে স্যার। আমরা তাহলে স্যার এভারেজ অক্সিডেশন নাম্বার নিচ্ছি। আমরা এখানে এভারেজ অক্সিডেশন নাম্বার নিচ্ছি। আর এটার জন্য যদি করো, এখানে আছে কত? এখানে আছে 10/4 = 0.5। স্যার কাইন্ডলি একটু এক্সপ্লেইন করতে পারবেন আবার ওই যে সোডিয়াম বন্ড ফর্ম না করে ওই যে পজিটিভ চার্জ হলো কেন, অক্সিজেন আবার নেগেটিভ চার্জ হলো কেন? স্যার আয়নিক বন্ড তো, এখন আমি আয়নিক বন্ড কিভাবে দেখাবো? আয়নিক বন্ড। ঠিক আছে, আয়নিক বন্ড, আমি আয়নিক বন্ড কিভাবে ডট দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আয়নিক বন্ড। কারণ তুমি যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দাও বা একটা ড্যাশ দিয়ে দাও, তাহলে কিন্তু এটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, মানে কোভ্যালেন্ট বন্ড হিসেবে নির্দেশ করবে। বাট তো কোভ্যালেন্ট না, এটা আয়নিক। সোডিয়াম প্লাস অক্সিজেন মাইনাস আয়নিক বন্ড। হ্যাঁ সাকিব বলো স্যার। স্যার এখানে তো অ্যাসিডিক বা বেসিক মিডিয়াম ইউজ করা হয়নি স্যার, যদি ইউজ করা হয় তাহলে কোনো চেঞ্জেস আসবে? না স্যার, এখানে সেম টাইপের রিঅ্যাকশন হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা এই রিঅ্যাকশন পারবো তাই তো স্যার? এবং অক্সিডেশন নাম্বার এই যে চেঞ্জ হয়ে গেছে সেটাও আশা করি পারবো, যে কিভাবে আমাদের সোডিয়াম থায়োসালফেট, কিভাবে আমাদের সোডিয়াম টেট্রাথায়োনেট এই 2 বা 2.5 হয়েছে, সেটা আশা করি এখন আমরা পারছি। কোশ্চেন আছে কিনা ক্যাপ্টেন? কোশ্চেন আছে? নো স্যার, নো স্যার, আমি মিউট করে ঠিক দিচ্ছি। আছে, ওকে সমস্যা নাই স্যার। তাহলে এই যে আমরা রিঅ্যাকশনটা করলাম আয়োডিন ইউজ করে, এটাকে আমরা বলি হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন। তো আয়োডিন ইউজ করেছো তাই এটাকে আমরা বলছি আয়োডোমেট্রিক টাইট্রেশন। সো এই যে টাইট্রেশন, এটা 2টা টাইপ হতে পারে, একটা হতে পারে আয়োডোমেট্রি, আরেকটা হতে পারে আয়োডিমেট্রি। যদি দেখা যায় তোমার আয়োডিনটা আননোন থাকে, তাহলে এটার নাম হচ্ছে আয়োডোমেট্রি।
আর যদি দেখা যায় যে তোমার আয়োডিনটা নোন থাকে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সলিউশন তার মানে নোন কনসেন্ট্রেশন, তখন আমরা এটাকে বলি হচ্ছে আয়োডিমেট্রি। ঠিক আছে, তাহলে আয়োডিন যদি আননোন থাকে তাহলে আয়োডোমেট্রি, আর আয়োডিন যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে নোন কনসেন্ট্রেশনের হয়ে থাকে তাহলে আমরা তাকে বলছি আয়োডিমেট্রি। তাহলে আমরা এই পেজটাকে একটা স্ক্রিনশট দিব। হলো স্যার? 1 minute, sir. ওকে, তো আমি আশা করছি যে আমাদের মোটামুটি অক্সিডেশন রিডাকশনের কাজ এই পর্যন্তই। আমরা বাসায় ট্রাই দিব একবার, এন্ড দেন আমরা আগামী দিন অক্সিডেশন রিডাকশনের আমাদের বোধহয় 4টা বা 5টা ম্যাথ আছে, আমরা আগামী দিন 4টা বা 5টা ম্যাথ করব। এর সাথে তোমাকে আমি স্যার একটা ছোট হোমওয়ার্ক দিই, এটা একটু তুমি বাসায় পড়বে। তুমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এটা একটু পড়বে, ইউভি স্পেকট্রোস্কোপি পড়বে, এইচপিএলসি এন্ড গ্লাস ক্রোমাটোগ্রাফি এটা বাসায় পড়বে। ঠিক আছে, কপার আয়োডাইড স্যার, ওইটা কপার আয়োডাইডের স্ট্রাকচারটাই এরকম স্যার, CuI না হয়ে ওইটা ডায়াটমিক অবস্থায় থাকে, এই জন্য ওইটাকে আমরা দেখাই Cu2I2 এভাবে দেখাতে হয়। তাহলে আমরা বাসায় কি কি পড়ছি স্যার একটু আমরা দেখে নেই। আমরা বাসায় পড়বো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, স্যার 107 এর নেট প্রবলেম হয়েছে স্যার, এই কারণে না, ও ক্লাসে ডেফিনেটলি ছিল হয়তো, মানে স্যার ও প্রেজেন্ট থাকবে। স্যার ওই যে এক্সেল ফাইলটা ডাউনলোড করলে যারা একবার এন্ট্রি দেয় সবারটাই থেকে যায়। তাহলে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি নাম্বার 2 হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। থার্ডলি হচ্ছে এইচপিএলসি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এন্ড ফোর্থলি হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই 4টা পার্ট একটা রিভিশন দিয়ে রাখবে, এটা আমরা বোধহয় আগামী বুধবার পড়বো। ঠিক আছে, এটা আমরা 116 স্যার, থ্যাংক ইউ, আমি ওকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই স্যার। তাহলে এই 4টা আমরা একটু বাসায় রিভিশন দিয়ে রাখবো, আমরা আগামী বুধবার এটা নিয়ে কথা বলবো আশা করছি। তো যাই হোক, তাহলে আমরা এই পর্যন্তই। আমি আবার প্রত্যেকটা স্লাইড একবার করে রিপিট করি, যদি এরকম কেউ থাকো যে মিস করেছো স্লাইড গুলো, তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর আমরা লিভ নিতে পারবো। তাহলে এটা আমাদের আজকের ফাইনাল পেজ, আয়োডিমেট্রির একটা ডেফিনেশন আছে। তারপর আমরা আমাদের এখানে আয়োডোমেট্রিক যে টাইট্রেশন বা সোডিয়াম থায়োসালফেট আর আয়োডিনের যে টাইট্রেশন সেটা করেছি। ওকে, তারপর আমরা এখানে হোমওয়ার্ক নিয়ে যাচ্ছি, আমাদের 4টা অক্সিডেশন রিডাকশন অ্যাসিডিক মিডিয়ামে হোমওয়ার্ক করতে হবে বাসায়, এটা আমাদের 6, দেন 5, 4, 3, 2 and final 1। ঠিক আছে, তো তাহলে স্যার এই পর্যন্তই আজকে আমরা থেমে যাই, নেক্সট দিন আমরা এরপর থেকে আবার স্টার্ট করবো। আমরা নেক্সট দিন আমাদের এই যে টাইট্রেশন সেই টাইট্রেশনের ম্যাথ দিয়ে হচ্ছে আমরা আগামী দিন স্টার্ট করছি। থ্যাংক ইউ স্যার। 4 again, okay sir, 4, okay, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে স্যার। হয়েছে আশা করি, আর কারো বাকি আছে?